অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বলবো কিছু খাবারের কথা, যে খাবারগুলো আপনাদেরকে খেতে হবে, অর্থাৎ সবজি। আমি এতদিন যে সমস্ত ভিডিও বানিয়ে এসেছি সেখানে আপনাদেরকে বা আপনারা ইউটিউবের প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও দেখেছেন যেখানে ইউরিক অ্যাসিডের সম্পর্কে বলা হয়ে থাকে এটা খাবেন না সেটা খাবেন না, কিন্তু আজকে আপনাদেরকে আমি খেতে বলবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খেতে বলবো। আর আপনারা শুনে যথেষ্ট খুশি হবেন যে সবজিগুলোর কথা বলবো সেগুলো আপনাদের জন্য অনেক ভালো এবং সেগুলো অনেক টেস্টিও হয়, অনেক রকম বিভিন্ন রেসিপি বানানো যায়। তবে একটা দুঃখের কথাও রয়েছে, সেটা হচ্ছে আপনারা এগুলোতে বেশি তেল ঝাল মশলা এবং কষিয়ে রান্না করতে পারবেন না। তাই প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন সেই খাদ্য পদার্থগুলোর নাম জেনে নিই বা সেই সবজিগুলোর নাম জেনে নিই। এই গ্রীষ্মকালে সবচেয়ে বেশি পাওয়া যায় আর এই সবজিগুলো অত্যন্ত লো পিউরিন যুক্ত, অত্যন্ত লো ফ্যাট যুক্ত, আর বলতে পারেন প্রচুর হাই ফাইবার রয়েছে প্রত্যেকটা খাবারের মধ্যেই। প্রত্যেকটা সবজির মধ্যে প্রচুর হাই ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভাইটামিন সি রয়েছে। আর এগুলো প্রত্যেকটাই আপনাদের শরীরে পিউরিনকে ডিটক্সিফাই করতে পারে, অর্থাৎ জমে থাকা যে পিউরিন বা ক্রিস্টালাইজড হয়ে যাওয়া হাড়ের জয়েন্টের মাঝখানে যে পিউরিন সেগুলোকে ক্রিস্টালাইজড থেকে ডিটক্সিফাই করতে পারে, গলিয়ে শরীর থেকে বের করে দিতে পারে। শুধু তাই না, বাতের সমস্যা, রিউমাটিজম, আর্থারাইটিসের সমস্যা বা যে কোনো ধরনের যদি আপনার জয়েন্ট পেনের সমস্যা থাকে, আপনি দারুণ রিলিফ পাবেন এই সবজিগুলো যদি একটু রেগুলার ইনটেক করতে পারেন। এখানে কোনো দিনের ব্যাপার নেই। দেখুন, আমি কখনোই বলবো না 7 দিন বা 15 দিনে আপনার ইউরিক অ্যাসিড পুরোপুরি সমস্যা কমে যাবে এই সবজিগুলো খেলে, সেরকম না। কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, ফোলা ভাব, ব্যথা যন্ত্রণা, উঠতে বসলে যে মাগো বাবাগো আপনার যে ব্যাপারটা হয়, সেই জিনিসটা কিন্তু একেবারে আস্তে আস্তে কমতে কমতে একটা নির্দিষ্ট সময় দেখবেন আপনি অনেক রিলিফ পাচ্ছেন। আর এই সবজিগুলো দারুণভাবে হেল্প করবে। প্রথমেই যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আপনারা জানেন প্রচুর বিটা ক্যারোটিন থাকে এতে, আর প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকছে, ভিটামিন সি থাকছে, এছাড়াও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর বলতে পারেন প্রচুর হাই ফাইবার রয়েছে এবং অন্যান্য ক্যালোরিজ তো রয়েছে। অন্যান্য ম্যাক্সিমাম মানে বেশিরভাগ যে মিনারেলস বা খনিজ তত্ত্ব সেগুলো কিন্তু মিষ্টি কুমড়োতে আমরা দেখতে পাই। প্রচুর হেলদি একটা খাবার, প্রচুর জল থাকে, আর এই জল আমাদের ইউরিক অ্যাসিডের জন্য ভীষণ প্রয়োজন, কারণ জমে থাকা পিউরিনকে শরীর থেকে বিতাড়িত করতে, ডিটক্সিফাই করতে জলের ভীষণ প্রয়োজন। তাই সব ভিডিওতেই আমি বলে এসেছি প্রচুর পরিমাণে জল পান করবেন, কারণ শরীরকে ডিটক্সিফাই করতে গেলে, ইউরিক অ্যাসিডকে ডিটক্সিফাই করতে গেলে আপনার কিন্তু জলের প্রয়োজন পড়বে, আর এই জলের ম্যাক্সিমাম কিন্তু এই কুমড়ো পূর্ণ করতে পারে। এরপর দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, এখানে আমি একটা কথা বলে দিই যে কুমড়োটাকে বেশি মানে টেস্টি রান্না করতে গিয়ে প্রচুর পাকানো বা প্রচুর তেল ঝাল মশলা দিয়ে কখনোই রান্না করবেন না। যদি সম্ভব হয় এটা সেদ্ধ মেখে খাওয়ার চেষ্টা করুন। সাদা লবণ ব্যবহার করবেন না, সৈন্ধব লবণ ব্যবহার করুন। অল্প সর্ষের তেল খুব সুন্দর চলতে পারে, না হলে ঘি দিয়ে আপনারা সুন্দরভাবে সিদ্ধ মাখিয়ে খেতে পারেন, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে আমি পটলের কথা বলতে চলেছি এখানে। পটল, তবে শর্তটা হলো পটলের বীজ খাওয়া যাবে না। পটলে প্রচুর পরিমাণে ভাইটামিন সি রয়েছে, ফাইবার রয়েছে এবং বলতে পারেন এতে অন্যান্য বিভিন্ন রকম মিনারেলস রয়েছে, বিভিন্ন রকম খনিজ তত্ত্ব রয়েছে। পটলকে অবশ্যই তালিকায় রাখুন। আপনার ইউরিক অ্যাসিডের যে পিউরিন প্রচুর কম থাকে এই পটলের মধ্যে, আর সে নিজেই কিন্তু পিউরিনকে গলিয়ে বের করতে অনেকটা সক্ষম। তাই পটলকে অবশ্যই খাদ্য তালিকায় রাখতে ভুল করবেন না। তৃতীয় যে সবজিটার কথা বলবো বন্ধুরা, তৃতীয় সবজিটা হচ্ছে মাশরুম। হ্যাঁ, মাশরুমে প্রচুর বিটা গ্লুকোন থাকে, আর এই বিটা গ্লুকোন এমন একটা কম্পাউন্ড যেটা দুটো হাড়ের মাঝখানে জমে থাকা যে পিউরিন বা ক্রিস্টালাইজড হয়ে যাওয়া যে পিউরিন ক্রিস্টালাইজড হয়ে গেলে একটু শক্ত, মানে মনে করবেন যে একটু ধাতুর মতো আকার ধারণ করে, অর্থাৎ শক্ত হয়ে গিয়ে পাথরের মতো হয়ে যায়। তো এই জিনিসটাকে আস্তে আস্তে কিন্তু গলিয়ে শরীর থেকে বিতাড়িত করতে খুব ভালো সাহায্য করে বিটা গ্লুকোন। আর এছাড়া মাশরুমে বিভিন্ন রকম উপকার রয়েছে, প্রচুর ভালো মাত্রায় প্রোটিন রয়েছে এবং অন্যান্য প্রচুর মিনারেলস রয়েছে মাশরুমের মধ্যে। তাই মাশরুমটাকে রেগুলারলি আপনাদের পাতে রাখার চেষ্টা করুন যদি আপনার বাত, রিউমাটিজম, আর্থারাইটিস বা যে কোনো ধরনের জয়েন্ট পেন বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তবে। আর হ্যাঁ, এখানেও মাশরুমটাকে বেশি একেবারে তেল ঝাল মশলা দিয়ে খুব কষিয়ে পাকিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। যতটা পারা যায় ছিমছাম রান্না করার চেষ্টা করবেন। এরপরে যে কথাটা বলবো বন্ধুরা লাস্ট, সেটা আপনারা ফল হিসাবেও খেতে পারেন, অথবা সবজি হিসাবে খাওয়া যায়, সালাড হিসাবে খাওয়া যায়, বা অনেকে তরকারি করেও খান। এটা হচ্ছে শশা। হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি যে শশা কিভাবে খেতে হবে, বেশিরভাগ শাকসবজি কিভাবে খেতে হয় সেই ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও রয়েছে। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা গিয়ে উপরে দেখে নেবেন, আই বাটনে থাকবে। শশাকে প্রথমে ভালো করে লবণ জলের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখবেন। তারপর এটাকে ভালো করে ধুয়ে
ছাল ছাড়িয়ে নিয়ে বা খোসা ছাড়িয়ে নিয়ে একে আপনারা স্যালাড হিসাবে ইনটেক করতে পারেন। শশাতে প্রচুর কম মাত্রায় পিউরিন থাকে, প্রচুর হাই ফাইবার থাকে, প্রচুর জল থাকে, প্রচুর রকমের মিনারেলস থাকে। আর যার কারণে শশা আপনার যেরকম অন্যান্য দিক থেকে বিভিন্ন রকম উপকার করবে, প্রচুর পটাশিয়ামও রয়েছে। আর ইউরিক অ্যাসিডকে বিতাড়িত করতে গেলে পটাশিয়ামটাও ভীষণ মাত্রায় থাকা দরকার। তাই এই পটাশিয়াম অবশ্যই রাখবেন, অর্থাৎ শশাতে যে পটাশিয়াম আছে সেটা ভীষণভাবে কাজ করে। তবে আরেকটা শর্ত হচ্ছে সাদা লবণ ব্যবহার করবেন না। যদি আপনারা শশা খাচ্ছেন সৈন্ধব লবণ ব্যবহার করুন, সাদা লবণ একেবারেই ব্যবহার করবেন না। দেখবেন অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি তথ্যটা ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলে, এই ধরনের ভিডিও আপনারা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছচ্ছে। খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।